আমাকে ফোন করেছিল, মেসেজ করেছিল সাগনিক, তো জানিয়েছো? হ্যাঁ স্যার, ও বাসে আছে বললো। বাসে আছে? ওর বাড়ি বর্ধমানে না? স্যার ও যে বললো যে আপনি তো মানে জল নিতে পারছো না, আমি বাড়িতে মানে বাড়ি পৌঁছাতে পারি না এখন, তাই বললো। মানে বাড়ি মানে কোথায় ওর বাড়ি? স্যার মানে ও হয়তো হোস্টেল থেকে বাড়ি যাচ্ছে। জানি না, এই আর্লিসারের দিকে তো যায় দেখেছি বাসে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে স্যার আজকে ওই অনুষ্ঠানের জন্য সবাই একটু কলেজে ছিলাম, তো তাই দেরি হয়েছে। ও, তাহলে কি আমরা কিছুক্ষণ ওয়েট করবো না শুরু করবো? স্যার ও করতে পারবে না। না স্যার, ও মনে হয় জয়েন করতে পারবেন না মনে হয়। পারবে না। হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। 1 মিনিট দাঁড়ান, বাইরে একটা দিকে এসে 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করি। 1 মিনিট। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি হোমওয়ার্কগুলো আজকে আমার হয়নি, আমি আজকে একটু সময় পাইনি, আমি কালকে মানে আজকে রাত্রে একটু আর কালকে থেকে স্টার্ট করবো স্যার। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ওগুলো তোমরা মানে এখনই তোমাকে করতে হবে সেটা মানে নয়। ওগুলো আমি যা পড়িয়েছি সেখান থেকেই মেনলি কোয়েশ্চেন গুলো আছে। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ স্যার। তো ওগুলো তোমরা নিজেরা একটু সলভ করার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, নিজে নিজে লিখবে, লিখে দেখবে যে ঠিকঠাক করে লিখতে পারছো না। আচ্ছা। আর স্যার মানে 11-এর আর তাছাড়া এন থিওরিতে অনেক এক্সাম্পল দেওয়া আছে, ওগুলো একটু পড়বে। আচ্ছা। ঠিক আছে, এন থিওরির বইটা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ স্যার আছে। এন থিওরির বইটা আছে সবার কাছে, কোশ্চেন অ্যান্সারের? ওখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, ওগুলো পড়বে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আজকে যে টপিকটা আমরা পড়বো, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আগের দিন আমরা SN1 আর SN2 রিঅ্যাকশন কমপ্লিট করেছিলাম, তাদের কম্পারিজনটাও পড়েছিলাম। আজকে যে টপিকটা দিয়ে আমরা শুরু করব সেটা হলো SN1 প্রাইম এন্ড SN2 প্রাইম। তাহলে SN1 যখন হয়েছিল তখন মেন ক্যারেক্টারিস্টিক কি ছিল? মেন ক্যারেক্টারিস্টিক ছিল একটা টার্সিয়ারি
টার্সিয়ারি সিস্টেম হলে সেটাতে কি হয়, প্রথমে একটা কার্বোক্যাটায়ন জেনারেট করবে, দেন তারপরে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, তাই তো? এগুলো একটা স্যাচুরেটেড সিস্টেম। তেমনি SN2 এর ক্ষেত্রে মিথাইল অর প্রাইমারি সাবস্ট্রেটের ক্ষেত্রে মেনলি সাইমালটেনিয়াস অ্যাটাক হবে, মানে কনসার্টিভ স্টেপে, এন্ড দেন প্রোডাক্ট তৈরি হবে। তা দুটো দুটো সাবস্ট্রেটই কি তোমাদের স্যাচুরেটেড সিস্টেম। কি আনস্যাচুরেটেড এক্সাম্পল যদি অ্যালাইলিক সিস্টেম হয়, সেই ক্ষেত্রে যে সাবস্টিটিউশন হয়, মানে অ্যালাইল হ্যালাইল বা অ্যালাইল টোসাইলেট, এইসব সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমরা দেখব যে নতুন দুটো মেকানিজম হয়, সেটা হলো SN1 প্রাইম এন্ড SN2 প্রাইম। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, এই সাবস্ট্রেট গুলো কিরকম হবে। হ্যাঁ, যদি অ্যালাইল সিস্টেম হয়, মানে ফর এক্সাম্পল CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 X, এরকম যদি সিস্টেম হয়, X মানে এখানে লিভিং গ্রুপ, সেই ক্ষেত্রে যদি সাবস্টিটিউশন হয়, SN সাবস্টিটিউশন মানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন যদি হয়, তাহলে সেটা দুটো পাথ হতে হয়। একটা হলো SN2 প্রাইম আর একটা হলো SN1 প্রাইম। তাহলে আমাদের যে অ্যালাইল সিস্টেম, সেই অ্যালাইল সিস্টেমে প্রথমে আমাদের পজিশন গুলো বুঝতে হবে। পজিশন গুলো কি, যে কার্বনে লিভিং গ্রুপ আছে, সেই লিভিং গ্রুপ কন্টেনিং কার্বনকে বলা হয় আলফা কার্বন, তার পাশের কার্বনকে বলা হয় বিটা কার্বন, আর তার পাশের কার্বনকে বলা হয় গামা কার্বন। ঠিক আছে, তাহলে এখানে যে ডেফিনেশনটা বলছে, যখন লিভিং গ্রুপ ইজ লোকেটেড অ্যাট আলফা পজিশন অফ অ্যান অ্যালাইলিক সিস্টেম, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, এই ধরনের সিস্টেমকে বলা হয় অ্যালাইলিক সিস্টেম। এবার যদি CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস হয়, তখন তাকে বলা হবে অ্যালাইল ক্যাটায়ন। যদি এটা মাইনাস CH2 মাইনাস হয়, তখন তাকে বলা হবে অ্যালাইল অ্যানায়ন। আর যদি এটা র্যাডিক্যাল হয় ডট, তখন তাকে বলা হবে অ্যালাইল র্যাডিক্যাল। এটা তোমরা সবাই জানো, তাই তো? তাহলে অ্যালাইল সিস্টেমের আমরা পজিশন গ্রুপ শিখলাম। তাহলে যখন অ্যালাইল সিস্টেমে আর CH2 CH আর CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2X আলফা পজিশনে যখন আর বিটা আর গামার মধ্যে একটা ডবল বন্ড থাকবে, সেরকম সিস্টেমে যখন নিউক্লিওফাইল যখন আসবে, তখন নিউক্লিওফাইল ক্যান অ্যাটাক লাইক নর্মাল ওয়ে, মানে আলফা পজিশনে কার্বনটাকে অ্যাটাক করতে পারে, X বেরিয়ে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এই যে সাবস্টিটিউশন হবে, তাকে আমরা নর্মাল SN1 অর SN2 বলতে পারি। কিন্তু যদি নিউক্লিওফাইল আলফা পজিশনের কার্বনে অ্যাটাক না করে যদি গামা পজিশনে অ্যাটাক করে, এন্ড এই যে ডবল বন্ডটা বিটা গামার মধ্যে আছে, সেই বিটা গামার যে ডবল বন্ডটা শিফট যদি করে আলফা বিটার মধ্যে, এন্ড কনকমিটমেন্ট যদি লিভিং গ্রুপ বেরিয়ে যায়, তখন যে সাবস্টিটিউশনটা হবে, তখন তাদের বলা হবে SN1 প্রাইম অর SN2 প্রাইম। বোঝা গেছে? তাহলে SN1 আর SN1 প্রাইম আর SN2 প্রাইম রিঅ্যাকশনটা কি সবাই বুঝতে পেরেছো? আনসি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে যদি আলফা কার্বনে নিউক্লিওফাইল অ্যাটাক করে, দেন যদি X বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে
আমরা তাকে নরমাল সাবস্টিটিউশন বলবো, যেমন SN1 আর SN2 ডিপেন্ডিং অন দ্য মেকানিজম। আর যদি গামা পজিশনে নিউক্লিওফাইল অ্যাটাক করে আর বিটা গামার মধ্যে যে ডবল বন্ডটা আছে সেটা যদি মুভ করে আলফা বিটাতে, তার সঙ্গে সঙ্গে যদি লিভিং গ্রুপ বেরিয়ে যায়, তাহলে সেরকম রিঅ্যাকশনকে আমরা বলবো SN1 প্রাইম অর SN2 প্রাইম। এদের নাম কি? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক উইথ অ্যালাইলিক রিঅ্যারেঞ্জমেন্ট। মানে কি হচ্ছে, বিটা গামা থেকে রিঅ্যারেঞ্জ হয়ে ডবল বন্ড কোথায় যাচ্ছে? আলফা বিটাতে। ঠিক আছে, তাহলে যদি সাবস্টিটিউশনটা ইউনিমলিকুলার পাথওয়েতে হয় উইথ অ্যালাইলিক রিঅ্যারেঞ্জমেন্ট, তখন তাকে বলা হবে SN1 প্রাইম। যদি সাবস্টিটিউশনটা বাইমলিকুলার পাথওয়েতে হয় উইথ অ্যালাইলিক রিঅ্যারেঞ্জমেন্ট, তখন তাকে বলা হবে SN2 প্রাইম। ঠিক আছে, তাহলে এবারে আমরা এক একটা মেকানিজম পড়ব। প্রথম আমরা পড়ি SN1 প্রাইম মেকানিজম। SN1 প্রাইম মানে বুঝতে পারছো, যখনই প্রাইম বলছি তার মানে একটা অ্যালাইলিক সাবস্ট্রেট। এবার SN মানে কি? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক। ওয়ার মানে কি? ইউনিমলিকুলার। তাহলে এটা ইউনিমলিকুলার রিঅ্যাকশন, তার মানে তার রেট হবে রেট ইকুয়ালস টু K ইনটু কনসেন্ট্রেশন অফ Rx। এখানে Rx কি রকম হবে? CH CH CH2X। ঠিক আছে, তাহলে এই Rx এর শুধুমাত্র কনসেন্ট্রেশনের উপরে ওভারঅল রেটটা নির্ভর করছে, লাইক SN1 এর মতোই, যেখানে শুধু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরে রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে লাইক SN1 এটা একটা ইউনিমলিকুলার পাথ রিঅ্যাকশন। তার সঙ্গে সঙ্গে কি, এটা একটা স্টেপ ওয়াইজ মেকানিজম, মানে এই রিঅ্যাকশন দুটো স্টেপে হয়। কি কি স্টেপ আমরা পড়বো। ঠিক আছে, তার আগে আমরা পড়ি কোন ধরনের সলভেন্টে এই ধরনের রিঅ্যাকশন হয়। তাহলে লেখা আছে ইট ইজ হাইলি ফেভার আন্ডার সলভোলাইটিক কন্ডিশন ইন স্ট্রংলি পোলার প্রোটিং মিডিয়া। স্ট্রংলি পোলার প্রোটিং মিডিয়া মানে কি? ওয়াটার অর মিথানল, এরকম যদি হয় স্ট্রংলি পোলার প্রোটিং মিডিয়া, সেখানে এই ধরনের রিঅ্যাকশন হয়। সেখানে কি সলভোলাইটিক কন্ডিশন মানে কি? সলভেন্টে রিঅ্যাকশনের নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। ঠিক আছে, আর এই ধরনের রিঅ্যাকশন জেনারেলি ক্যাটালাইজ করে লুইস অ্যাসিড দিয়ে। লুইস অ্যাসিড এই ধরনের রিঅ্যাকশনকে প্রমোট করে। ঠিক আছে, কিভাবে প্রমোট করে? লুইস অ্যাসিড মানে কি? লুইস অ্যাসিড হলো ইলেকট্রন অ্যাকসেপ্টার। তাহলে যে লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, সেই লিভিং গ্রুপটা যখন বেরোচ্ছে ইলেকট্রন ডেনসিটি নিয়ে বেরোচ্ছে, মানে একটা নেগেটিভ চার্জ। আর লুইস অ্যাসিড মানে ধরে নাও একটা পজিটিভলি পোলারাইজড সিস্টেম। তাহলে কি হবে? লুইস অ্যাসিড এই যে লিভিং গ্রুপের সঙ্গে একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি করে, ফলে এই যে লিভিং গ্রুপের সঙ্গে এই বন্ডটা ব্রেক হতে ইজি হয়। ঠিক আছে, তাহলে এই মেকানিজম কি? মেকানিজম দুটো স্টেপে হয়। ফার্স্ট স্টেপ কি? আয়োনাইজেশন লাইক SN1। তাহলে the living group departs from the alpha carbon leaving behind a resonance stabilized allylic carbocation। ঠিক আছে, তাহলে কি হয় ফার্স্ট স্টেপে? এটা ধরনের সাবস্ট্রেট থেকে কি হয়? লিভিং গ্রুপ বেরিয়ে যায়। লিভিং গ্রুপ বেরিয়ে গেল, দেন তৈরি হবে অ্যালাইল ক্যাটায়ন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, যেটা রেজোনেন্স স্টেবিলাইজ হবে। নেক্সট স্টেপে কি হবে? নিউক্লিওফাইল ক্যাপচারস দ্য কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। এখন নিউক্লিওফাইল যখন কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটকে ক্যাপচার করবে, তখন তার দুটো পাথ আছে, হয় আলফা পজিশনে যাবে অর গামা পজিশনে যাবে। যদি আলফা পজিশনে যায় তখন তাকে বলা হবে SN1, আর যদি গামা পজিশনে যায় তখন তাকে বলা হবে SN1 প্রাইম। ঠিক আছে, মেকানিজমটা ভালো করে বুঝি আমরা। ফার্স্ট স্টেপে কি হবে? ধরে নাও এই সাবস্ট্রেটটা নিয়ে আমরা কাজ করছি, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 OTS। OTS মানে টসাইল গ্রুপ। এটা যদি সাবস্ট্রেট হয়
স্টেপ ওয়ানে কি হবে, স্টেপ ওয়ানে কি হবে, এই বন্ডটা ব্রেক করবে। এই বন্ডটা ব্রেক করে কি তৈরি হবে, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস, মানে কি একটা অ্যালাইল ক্যাটায়ন তৈরি হবে। এই অ্যালাইল ক্যাটায়নটা কি হবে, রেজোনেন্স স্টেবিলাইজড হবে। ঠিক আছে, তাহলে এই ডবল বন্ডটা এখানে গেল আর তৈরি হলো এখানে, তাহলে CH2 প্লাস সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH। ঠিক আছে, লেট ইজ স্টেপ 1। এবার স্টেপ 2টা কি, আচ্ছা আমি এটা একটু চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা RCH করছি, ঠিক আছে, RCH, তাহলে এটা কি হবে, RCH, RCH। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনটা আলফা কোনটা বিটা। নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে এই যে আমার কার্বোক্যাটায়নটা তৈরি হলো RCH ডবল বন্ড CH ডবল বন্ড CH2 ক্যাটায়ন, এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, নিউক্লিওফাইল ক্যান অ্যাটাক ইন টু পাথওয়ে। ঠিক আছে, এই কার্বনটা আলফা কার্বন, যেখানে লিভিং গ্রুপ ছিল, এটা ছিল বিটা কার্বন, এটা হলো গামা কার্বন। তাহলে নিউক্লিওফাইল ক্যান অ্যাটাক টু দ্য আলফা কার্বন, তাহলে এটা আলফা পাথওয়ে, এটা গামা পাথওয়ে। তো যে নিউক্লিওফাইল আলফা কার্বনে অ্যাটাক করে, তাহলে দিস রিঅ্যাকশন ইজ নাথিং বাট SN1, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট পাবো কি, RCH ডবল বন্ড আবার কি, nucleophile can attack here in the gamma position, there will be allylic rearrangement and we will get a new product which is RCH NU CH double bond CH2, তাহলে এই পাথওয়েটাকে বলা হবে SN1। বোঝা গেছে? সুবলি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এটা হলো মেকানিজম। এরপর আমাদের বুঝতে হবে যে এই ক্ষেত্রে রিজিও কেমিস্ট্রিতে আর স্টিরিও কেমিস্ট্রিতে কি পরিবর্তন হয় SN1 প্রাইম রিঅ্যাকশনের ক্ষেত্রে। তাহলে রিজিও কেমিস্ট্রি বোঝার আগে রিজিও আইসোমার সম্বন্ধে তোমাকে জানতে হবে। হোয়াট ইজ রিজিও আইসোমার, মোনালিসা? হ্যাঁ স্যার। হোয়াট ইজ রিজিও আইসোমার? এটা আমি জানি না কি বলতে। আচ্ছা, রিজিও আইসোমার ইজ নাথিং বাট পজিশনাল আইসোমার। ঠিক আছে, ধরে নাও ফর এক্সাম্পল CH3 CH double bond CH CH2 CH3। ঠিক আছে, এই কম্পাউন্ডটা আর এটা ধরে নাও CH2Cl, এই কম্পাউন্ডটা আর CH3 CH2 CH double bond CH2 CH2Cl, এই দুটো কম্পাউন্ড হলো একে অপরের রিজিও আইসোমার। মানে কি, তাদের যে পজিশন অফ ডবল বন্ডটা এখানে কতটা আছে, 1 2 3 নাম্বার ডবল বন্ড আছে, কিন্তু এখানে কতটা আছে, 1 2। তাহলে পজিশন অফ ডবল বন্ড চেঞ্জ হচ্ছে, মানে রিজিও আইসোমার ইজ নাথিং বাট পজিশনাল আইসোমার। ঠিক আছে, তাহলে 1 propanol and 2 propanol,
both are regioisomer of each other, যেখানে OH গ্রুপের পজিশনটা চেঞ্জ হচ্ছে। বোঝা গেছে? বুঝতে পারলে মোনালিসা? হ্যাঁ স্যার। তাহলে regioisomer is nothing but positional isomer. পজিশন অফ ডবল বন্ড হতে পারে, পজিশন অফ সাম ফাংশনাল গ্রুপ হতে পারে, ঠিক আছে? তাহলে SN1 আর SN1 প্রাইম রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার রিজিওকেমিস্ট্রি কি পরিবর্তন হয়? তাহলে বোথ SN1 এন্ড SN প্রাইম 1 প্রাইম রিঅ্যাকশনের ক্ষেত্রে কি তৈরি হচ্ছে? দুটো যে কোনো পাথে যাও তার শুরু হচ্ছে অ্যালাইল কার্বোক্যাটায়ন দিয়ে, ঠিক আছে? এইবারে প্রোডাক্টটা SN1 পাথওয়েতে যাবে না SN1 প্রাইম পাথওয়েতে যাবে, সেটা ডিপেন্ড করছে যে ইন্টারমিডিয়েটটা তৈরি হচ্ছে তাতে চার্জের ডেনসিটি কোথায় বেশি আছে, 1 নাম্বার পয়েন্ট। লোকাল চার্জ ডেনসিটি কোথায় আছে, আর 2 নম্বর হলো থার্মোডাইনামিক স্টেবিলিটি অফ দা রেজাল্টেন্ট অ্যালকিন। তাহলে দুটো পয়েন্টের উপর ডিপেন্ড করে আমার প্রোডাক্ট ফরমেশন হবে। 1 নাম্বার পয়েন্ট হলো যে ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে তাতে চার্জ ডেনসিটি কোনটা সবথেকে বেশি চার্জ সেন্টার, ঠিক আছে, সেটা। আরেকটা হলো যে প্রোডাক্টে তৈরি হবে, যে অ্যালকিন প্রোডাক্ট তৈরি হবে তাদের মধ্যে কোনটা বেশি থার্মোডাইনামিকলি স্টেবল। তাহলে আমরা এর আগে পড়েছিলাম যে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন উইল বি মোর স্টেবল দ্যান লেস সাবস্টিটিউটেড অ্যালকিন, মানে ইন্টারনাল অ্যালকিন উইল বি মোর স্টেবল দ্যান টার্মিনাল অ্যালকিন। এটা জানেন সবাই? তাহলে কোন রিঅ্যাকশনে যদি আমি দেখি যে ইন্টারনাল অ্যালকিন তৈরি হচ্ছে, ইন্টারনাল অ্যালকিন মানে কি? ধরে নাও এইটা হলো একটা অ্যালকিন আর এটা হলো আরেকটা অ্যালকিন। তাহলে এটা হলো ইন্টারনাল অ্যালকিন আর এটা হলো টার্মিনাল অ্যালকিন। তাহলে সব সময় ইন্টারনাল অ্যালকিন উইল বি মোর স্টেবল দেন টার্মিনাল অ্যালকিন, ঠিক আছে? আমরা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন উইল বি মোর স্টেবল দেন লেস সাবস্টিটিউটেড অ্যালকিন। তাহলে কোন রিঅ্যাকশনে আমি যদি দেখি যে একটা পাথওয়েতে আমার ইন্টারনাল অ্যালকিন তৈরি হচ্ছে এবং একটা পাথওয়েতে টার্মিনাল অ্যালকিন তৈরি হচ্ছে, প্রেফারেন্স কোনটা পাবে? ইন্টারনাল অ্যালকিন যে পাথ হচ্ছে। তাহলে SN1 or SN1 প্রাইম কোন প্রোডাক্টটা কোন মেকানিজমটা ফেভার হবে সেটা ডিপেন্ড করছে 1 নাম্বার যে আমার অ্যালকিনটা ফরমেশন হবে সেই অ্যালকিনটা ইন্টারনাল না টার্মিনাল, আর 2 নাম্বার যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি না 2 ডিগ্রি না 1 ডিগ্রি। বোঝা গেছে? এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমার প্রোডাক্টটা পাবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো রিজিওকেমিস্ট্রি। রিজিওকেমিস্ট্রি কি হবে? 2 নম্বর হলো স্টিরিওকেমিস্ট্রি। স্টিরিওকেমিস্ট্রি এটা খুব ডিফিকাল্ট নয়, কারণ কি যে ইন্টারমিডিয়েট অ্যালাইল কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে তার যদি তুমি শেপ দেখো তাহলে কি রকম ধরে নাও CR CH ডবল বন্ড CH CH2। তাহলে এই কার্বনটা কি? এই কার্বনটা হলো কার্বোক্যাটায়নের মেন কার্বন সেন্টার। তাহলে এই সেন্টারটা কি রকম হবে? sp2 হাইব্রিডাইজড হবে। তাহলে এরও আর আছে, তাহলে এরও দুটো লোব আছে। তাহলে যে নিউক্লিওফাইল ক্যান অ্যাটাক ফ্রম দিস সাইড অর ফ্রম দিস সাইড। তাহলে দুদিকেই পসিবল। তাহলে আমি কি পাবো? লাইক SN1 রিঅ্যাকশন রেসিমাইজেশন অবজার্ভ করব, ঠিক আছে? বুঝতে পারলাম? দ্য ইন্টারমিডিয়েট অ্যালাইলিক কার্বোক্যাটায়ন possess a planar structure sp2 hybridization at all the 3 allylic carbons, ঠিক আছে? The nucleophile can attack this planar system from either top or bottom face of
with equal probability like SN1, leading to complete racemization at the newly formed chiral center. আচ্ছা, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছি এটা দেখো, unless pre-existing structural element or chiral vector direct the approach, মানে কি, যদি এই সিস্টেমের মধ্যেই কোনো যদি কাইরাল কার্বন লেগে আছে তাহলে কি হবে, তাহলে সেই কাইরাল কার্বনটা গঠন করবে প্রোডাক্টের স্টিরিওকেমিস্ট্রি। কারণ কি, ধরে নাও এমন একটা সিস্টেম নিয়েছো তুমি, এমন একটা সিস্টেম নিয়েছো PH3 C2H5 আর এখানে হাইড্রোজেন আছে, দেন তোমার এখানে আছে CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 OTS, এরকম যদি সাবস্ট্রেট হয় তাহলে বুঝতে পারছো অলরেডি এই সিস্টেমে একটা কাইরাল কার্বন আছে। তাহলে এর এই কাইরাল, ফর এক্সাম্পল ধরে নাও এই কাইরাল কার্বনের কনফিগারেশন কি হবে, এক নাম্বার এই গ্রুপটা হবে 1 2 3, আমি যদি এটাকে ফিশার প্রজেকশন রাখি 1 2 3, তাহলে হাইড্রোজেন নিচে আছে, তাহলে এর হবে এস। তাহলে এই সিস্টেমটার এই পার্টটা অলরেডি এস কনফিগারেশনে আছে, তাই তো। এরপরে যখন ওটিএস গ্রুপ বেরিয়ে যাবে তখন এইখানে কি হবে, এখানে যে নতুন নিউক্লিওফাইলটা ঢুকবে, ধরে নাও এখানে সিএইচ না লিখে এখানে ধরে নাও CH3 করছি, নতুন যদি নিউক্লিওফাইলটা ঢুকবে এর মধ্যে, সেখানে কি হবে, এই জায়গাতে তো কাইরালিটি রেসিমাইজেশন হয়ে যাচ্ছে, কিন্তু অলরেডি যেহেতু সিস্টেমে একটা কাইরাল গ্রুপ প্রথম থেকেই আছে, তার জন্য কি হবে, ওভারঅল প্রোডাক্টটা কাইরাল থাকবে। কিন্তু যদি এরকম কোনো কাইরাল সেন্টার না থাকতো তাহলে কি হতো, পুরো কম্পাউন্ডটাই রেসিমাইজ হতো। বুঝতে পারলাম? মোনালিসা বুঝতে পারলে এটা? না, আরেকবার বলে দিন। আরেকবার বলে দেবো। ধরে নাও এরকম একটা সিস্টেম আছে CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড C CH3 H OTS, এরকম যদি সিস্টেম থাকে, এখান থেকে OTS গ্রুপটা বেরিয়ে গেলে কি তৈরি হবে, একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, তাই তো। এরপর ধরে নাও এই সেন্টারেই ধরে নাও আমার নিউক্লিওফাইল অ্যাটাক করছে, সেক্ষেত্রে নিউক্লিওফাইল ধরে নাও ফর এক্সাম্পল OH গ্রুপ ইজ এ নিউক্লিওফাইল, তাহলে তোমার কি হবে, এখানে OH গ্রুপটা ফ্রম টপ অফ দ্য প্লেন অর বটম অফ দ্য প্লেনে অ্যাটাক করতে পারে। এই ক্ষেত্রে কি হবে, ওভারঅল প্রোডাক্ট কি হবে, রেসিমাইজেশন হবে, তাই না, যেমন SN1 এর ক্ষেত্রে হয়েছিল, তাই না। এতটা বার বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, কিন্তু ধরে নাও এইখানে যে CH3 গ্রুপের জায়গায় যদি আমি এমন একটা সিস্টেম নিলাম যেখানে হাইড্রোজেন আছে, এখানে C2H5 আছে আর এখানে আছে CH3, তাহলে এই কার্বনটা কাইরাল কার্বন অলরেডি আছে, তাহলে কি হবে, এই কার্বনটা যদিও রেসিমাইজ হয়ে যাচ্ছে, বেসিক্যালি এই সেন্টারটা আনএফেক্টেড থাকছে। তাহলে ফর এক্সাম্পল এটা যদি এস কনফিগারেশনের হয় তাহলে এই পার্টটা রেসিমাইজ হোক বা না হোক, এখানে অলরেডি কাইরালিটি প্রেজেন্ট থাকার জন্য ওভারঅল মলিকুলটা কাইরাল হবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। না, তুমি বুঝতে পেরেছো এই পয়েন্টটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে যদি কোনো প্রি এক্সিস্টিং কাইরাল ভেক্টর না থাকে
তাহলে আমার SN1 প্রাইম রিঅ্যাকশনের ক্ষেত্রেও আমি রেসিমাইজেশন দেখতে পাবো। ঠিক আছে, এরপরে এক্সাম্পল দেখো, SN1 প্রাইমের খুব বেশি এক্সাম্পল নেই, আমি দুটো এক্সাম্পল পড়াচ্ছি। একটা এক্সাম্পল হলো সলভোলিসিস অফ 3-chloro-but 1-in। এটা হলো 3-chloro-but 1-in, 1 2 3 4। তাহলে 3 পজিশনে ক্লোরিন আছে, 3-chloro-but 1 2 3 4 চারটা কার্বন, 1-in এক পজিশনে ডবল বন্ড আছে। তাহলে এই সাবসেটটা যখন আমি অ্যাকুয়াস ইথানল মিক্সচার নিয়ে রিঅ্যাকশন করছি, যখন এর মধ্যে আমি অ্যাকুয়াস ইথানল যে মিক্সচার দিয়ে রিঅ্যাকশন করছি, তখন আমি প্রোডাক্ট কি পাচ্ছি, এটা বিউট 2-in-1-ol, বিউট 2-in-1-ol মানে 1 2 3 4। তাহলে 1 নম্বর পজিশনে অ্যালকোহল, তার জন্য 1-ol, 2 নম্বর পজিশনে ইন, তাহলে বিউট 2-in-1-ol। তাহলে এই প্রোডাক্টটা পাচ্ছি। তাহলে এই প্রোডাক্টের পাওয়ার মেকানিজমটা কি? তাহলে প্রথম স্টেপে কি হবে, যখন আমার ফার্স্ট স্টেপে কি হবে, এই বন্ডটা ব্রেক করবে, লাইক SN1। SN1 এবং SN1 প্রাইমে ফার্স্ট স্টেপ হলো ফরমেশন অফ কার্বোক্যাটায়ন। তাহলে এই ক্ষেত্রে আমার একটা অ্যালাইল ক্যাটায়ন তৈরি হবে, তাই তো? এই অ্যালাইল ক্যাটায়নটা কি হবে, রেজোন্যান্স স্টেবিলাইজড হবে। তাহলে CH3 লাইক দিস, আর এখানে এটা দুটো কার্বোক্যাটায়ন তৈরি হবে। এখন যদি নিউক্লিওফাইল কি আমার OH2 মানে ওয়াটার, তাহলে যদি ওয়াটার এখানে অ্যাটাক করে, H2O যদি অ্যাটাক করে এই পজিশনে, তাহলে এই পাথটা কি হবে, SN1 প্রাইম। আর যদি ওয়াটার অ্যাটাক করে এই পজিশনে OH2, তাহলে হবে এটা নরমাল SN1। তাহলে আমি সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি, এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে, মানে এই রিঅ্যাকশনটা কোন পাথওয়ে দিয়ে যাচ্ছে বলো, আনসি বলো, কোন পাথওয়ে দিয়ে যাচ্ছে? SN1 দিয়ে যাচ্ছে না SN1 প্রাইম দিয়ে যাচ্ছে? আনসি স্যার SN1। না, যদি SN1 দিয়ে যেত তাহলে আমি প্রোডাক্ট কি পেতাম, এই প্রোডাক্ট পেতাম। আলফা কার্বনে যদি নিউক্লিওফাইল অ্যাটাক করে, এটা তো আলফা কার্বন ছিল, আলফা বিটা গামা, তাহলে আলফা কার্বনে যদি অ্যাটাক করে তাহলে এটা নরমাল SN1, তাহলে এই প্রোডাক্টটা পেতাম এটা। কিন্তু যদি রিঅ্যারেঞ্জমেন্ট হয়, এখানে দেখো রেজোন্যান্স থেকে রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে ডবল বন্ডের, তাহলে ওয়াটার যদি এখানে অ্যাটাক করে, তাহলে আমি কি কোন প্রোডাক্টটা পাবো, এই প্রোডাক্টটা। তাহলে যদি এই প্রোডাক্টটা পাই, বিউট 2-in-1-ol মানে রিঅ্যাকশনটা কি পাথ দিয়ে যাচ্ছে, SN1 প্রাইম। তাহলে SN1 প্রাইমে যাওয়ার কারণ কি এক্ষেত্রে, হোয়াট ইজ দ্য ড্রাইভিং ফোর্স? ড্রাইভিং ফোর্স ইজ দ্য ফরমেশন অফ মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। এখানে ডাই সাবস্টিটিউটেড অ্যালকিন তৈরি হয়েছে, কিন্তু SN1 এ গেলে কি হতো, এখানে টার্মিনাল অ্যালকিন তৈরি হতো। তার জন্য এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3-chloro-but 1-in যখন ইথানল ওয়াটার মিক্সচার দিয়ে রিঅ্যাকশন করছে, তখন প্রেফারেবলি SN1 প্রাইম মেকানিজম দিয়ে গিয়ে বিউট 2-in-1-ol অ্যাজ এ প্রাইমারি প্রোডাক্ট আমরা পাচ্ছি। বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ বলো। যখন এই মানে SN1 এ অ্যাটাক করছে, তখন এই মানে কার্বোক্যাটায়নটা স্টেবল হচ্ছে তো, মানে প্রথমটা কার্বোক্যাটায়নটা তো বোথ ক্ষেত্রেই স্টেবল। দেখো, প্রোডাক্টের স্টেবিলিটিটা দেখবো। হ্যাঁ এই ক্ষেত্রে প্রোডাক্টের স্টেবিলিটিটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে?
এই কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে তো প্রথমে ফার্স্ট স্টেপে। এবার যদি আলফা পজিশনে ওয়াটার যদি অ্যাটাক করে OH2, তাহলে এটা আলফা পজিশনে যদি অ্যাটাক করে তাহলে এই রিঅ্যাকশনটা কোন পাথ যাবে? SN1, SN1 এ যাবে। দেন আমি প্রোডাক্ট কি পাবো? OH CH3, ঠিক আছে। কিন্তু আমি কি দেখতে পাচ্ছি? প্রোডাক্ট পাচ্ছি এটা। তার মানে কি এই প্রোডাক্টটা ফরমেশন করতে গেলে কি হবে? আমার যে নিউক্লিওফাইলটা, ওই নিউক্লিওফাইলটা কোথায় অ্যাটাক করেছে? গামা পজিশনে। গামা পজিশনে অ্যাটাক করে এই বন্ডটাকে শিফট করে তৈরি করেছে এই প্রোডাক্টটা। বুঝতে পারলাম? তাহলে এখানে এই প্রোডাক্টটা তৈরি হলো কেন? কারণ এখানে আমার ড্রাইভিং ফোর্সটা হলো মোর সাবস্টিটিউটেড অ্যালকিন ফরমেশন। এই যেখানে দেখো লেখা আছে nucleophile preferably attacks the less sterically hindered carbon or the site that yields more highly substituted thermodynamically stable conjugated system. বোঝা গেছে? বুঝতে পারলে মোনালিসা? হ্যাঁ স্যার। এবার আরেকটা এক্সাম্পল দেখাবো যেখানে প্রোডাক্টটা যদিও লেস সাবস্টিটিউটেড কিন্তু আমার কার্বোক্যাটায়নটা যেটা জেনারেট করছে থ্রু রিঅ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, সেটা একটা টার্সিয়ারি কার্বোক্যাটায়ন। সেই জন্য SN1 প্রাইম রিঅ্যাকশনটা ফেভার করছে। কিরকম? দেখো এখানে যে রিঅ্যাকশনটা হচ্ছে এটা 1 ক্লোরো 3 মিথাইল বিউট-2-ইন, তাহলে 1 2 3, তাহলে 1 ক্লোরো 3 মিথাইল, 3 পজিশন মিথাইল আছে, বিউট মানে এটাকে যদি তুমি মেন কার্বন ধরো, মেন চেন ধরো, তাহলে 3 পজিশনে একটা মিথাইল গ্রুপ আছে, বিউট মানে 4টা কার্বন, 2 পজিশনে ইন আছে। তাহলে 1 ক্লোরো 3 মিথাইল বিউটিন যখন আমি ওয়াটার দিয়ে ট্রিটমেন্ট করব তখন আমি কি প্রোডাক্ট পাচ্ছি? তখন প্রোডাক্ট পাচ্ছি এটা। তাহলে কি হচ্ছে? রিঅ্যাকশনের পাথওয়েটা কি? রিঅ্যাকশনের পাথওয়েটা আমরা বোঝার চেষ্টা করি। তার আগে দেখো প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা হলো একটা টার্মিনাল অ্যালকিন। কিন্তু একটু আগে আমরা বললাম যে যদি পসিবিলিটি থাকে ইন্টারনাল অ্যালকিন এন্ড টার্মিনাল অ্যালকিন, তাহলে সবসময় আমার ইন্টারনাল অ্যালকিন ফরমেশনটা মোস্ট ফেভারেবল হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি টার্মিনাল অ্যালকিন ফরমেশনটা মোস্ট ফেভারেবল হচ্ছে। কেন? তার কারণ হলো মেকানিজমটা দেখো। ফার্স্ট স্টেপে কি হবে? এই কম্পাউন্ডটা আয়োনাইজ করবে। আয়োনাইজ করে কি তৈরি করবে? CH2 প্লাস, এখানে CH3, এখানে CH3। এই যে কার্বনটা আছে, এই কার্বনটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন যদি আমি এই ডবল বন্ডকে শিফট করতে পারি এখানে, তাহলে আমার যে নতুন কার্বোক্যাটায়নটা জেনারেট করছে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন বলো? 3 ডিগ্রি। 3 ডিগ্রি। তাহলে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ইজ মাচ মাচ গ্রেটার দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তার জন্য কি হচ্ছে? ওয়াটার মলিকুল এই ক্ষেত্রে স্টেরিক্যালি হিন্ডার পজিশনে অ্যাটাক করে এই কম্পাউন্ডটা তৈরি করছে থ্রু SN1 প্রাইম রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে? যদি SN1 পাথওয়েতে হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি প্রোডাক্ট পেতাম? তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট পেতাম SN1 পাথ। আর এই প্রোডাক্টটা কি কোন পাথে পাচ্ছি আমরা? SN1 প্রাইম। বুঝতে পারলাম?
মানসিক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে SN1' সম্বন্ধে কারো কিছু ডাউট আছে? সুরেশ? না স্যার। আচ্ছা, তাহলে নেক্সট আমরা যে রিঅ্যাকশন পড়বো সেটা হলো SN2'। SN2' লাইক SN2 রিঅ্যাকশন, এটা একটা কনসার্টেড পাথে হয়, এটা একটা বায়োমলিকুলার প্রসেস। তার মানে রেট ইকুয়ালস টু K ইনটু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট ইনটু কনসেন্ট্রেশন অফ নিউক্লিওফাইল। ঠিক আছে, লাইক SN2 দিস ইজ অলসো এ কনসার্টেড স্টেট এন্ড বায়োমলিকুলার প্রসেস। তাহলে এটাও সেকেন্ড অর্ডার কাইনেটিক্স ফলো করে। কোন ধরনের সাবস্ট্রেটের ক্ষেত্রে এই রিঅ্যাকশন হয়? ইট টেকস প্লেস প্রাইমারিলি when the substrate is highly sterically hindered at the alpha carbon। মানে যে কার্বন থেকে লিভিং গ্রুপ বেরোবে সেই কার্বন যদি হাইলি স্টেরিক্যালি হিন্ডার হয়, সেই পজিশন দিয়ে কি হবে? নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারবে না। সেই জন্য নিউক্লিওফাইল কি করে? গামা পজিশনে অ্যাটাক করে। গামা পজিশনে কম্পারেটিভলি লেস স্টেরিক্যালি হিন্ডার হচ্ছে, সেই জন্য আমার কি হচ্ছে? আমার গামা পজিশন অ্যাটাক করার ফলে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তাহলে যদি অ্যালাইলিক সিস্টেম হয় এবং যে পজিশনে মানে যে আলফা পজিশনে যদি স্টেরিক্যালি হিন্ডার্ড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার নিউক্লিওফাইলটা কি হয়? গামা পজিশনে অ্যাটাক করে, সেই ক্ষেত্রে আমার রিঅ্যাকশনটা হয় SN2'। তার মানে কি? দেখো, এটা একটা কনসার্টেড স্টেট, তাহলে নিউক্লিওফাইল কি করছে? নিউক্লিওফাইল এই পজিশনে অ্যাটাক করতে পারছে না, কারণ কি? এই পজিশনটা স্টেরিক্যালি হিন্ডার্ড। নিউক্লিওফাইল কি করছে? গামা পজিশনে অ্যাটাক করছে, এই ডবল বন্ডটা এখানে শিফট করছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? তাহলে আমার এই প্রোডাক্টটা ফর্মেশন হচ্ছে। মেকানিজমটা বুঝতে পারলে? এটা একটা কনসার্টেড পাথ। যে কনসার্টেড পাথে কি হচ্ছে? আমার যে আলফা পজিশনটা স্টেরিক্যালি যদি হিন্ডার্ড থাকে, এই ক্ষেত্রে CH2 আছে, কিন্তু ধরে নাও এইখানে দুটো আর গ্রুপ আছে, আর আর, ঠিক আছে, আর 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 প্রাইম। তাহলে কি হচ্ছে? এই জায়গাতে একটা লিভিং গ্রুপ আছে, দুটো বাল্কি আর গ্রুপ আছে, তাহলে নিউক্লিওফাইল কি করতে পারবে? নিউক্লিওফাইল এই পজিশনে অ্যাটাক করতে পারছে না, এটা ব্লক হয়ে আছে। এই জন্য নিউক্লিওফাইল কি করবে? গামা পজিশনে অ্যাটাক করে এই লিভিং গ্রুপকে পুশ করে দেবে। বুঝতে পারলাম? দিস ইজ দ্য মেকানিজম ফর SN2'। বোঝা গেছে না? আমি বুঝতে পেরেছি মেকানিজমটা? কোন হ্যাঁ স্যার, ধরনের বুঝতে সিস্টেমের পেরেছি। ক্ষেত্রে, কোন ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমার SN2' হয়? এক নম্বর হলো এটা অ্যালাইলিক সিস্টেম হতে হবে। দুই নম্বর, আলফা পজিশনে যদি স্টেরিক্যালি বাল্ক থাকে, স্টেরিক্যালি হিন্ডার হয়, সেই ক্ষেত্রে আমার SN2' রিঅ্যাকশনটা ফেভার করে। আচ্ছা, এই ক্ষেত্রে স্টিরিওকেমিস্ট্রির কি পরিবর্তন হয়? এই ক্ষেত্রে এটা তোমাদের সিলেবাসে নেই, যে এটা জাস্ট ভবিষ্যতে মানে এমএসসি টেমএসসির সময় হয়তো কাজে লাগতে পারে। স্টিরিওকেমিস্ট্রি আমার যে নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করছে উইথ রেসপেক্ট টু দ্য লিভিং গ্রুপ, সেটার উপর ডিপেন্ড করে আমার দু রকমের কোঅর্ডিনেশন হতে পারে। একটা হলো অ্যান্টি কোঅর্ডিনেশন বা নন কোঅর্ডিনেটিং কন্ডিশন, আর একটা হলো সিন কোঅর্ডিনেশন বা কোঅর্ডিনেশন অ্যাসিস্টেড কন্ডিশন। তাহলে কি হচ্ছে? যখন আমার নিউক্লিওফাইলটা লিভিং গ্রুপের রেসপেক্টে অ্যান্টি পজিশনে থাকছে, ঠিক আছে, অপোজিট ডিরেকশনে থাকছে, তখন যে যে SN2' রিঅ্যাকশন হচ্ছে তখন তাকে বলা হবে অ্যান্টি স্টিরিওকেমিস্ট্রি। আর যদি যে পাশে নিউক্লিওফাইল আছে সেই ফেস দিয়ে যদি আমার যে ফেসে লিভিং গ্রুপ আছে সেই ফেস দিয়ে যদি আমার নিউক্লিওফাইল অ্যাটাক করে, তাহলে কি হবে? সেম ফেসে দুটো নিউক্লিওফাইল এবং লিভিং গ্রুপ থাকছে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে এটা সিন কোঅর্ডিনেশন। তাহলে কোন ক্ষেত্রে অ্যান্টি কোঅর্ডিনেশন হয়? যদি সাবস্ট্রেট অ্যালাইল অ্যাসিটেট অর অ্যালাইডস হয়। এই ধরনের সাবস্ট্রেট যখন অর্গানোকিউটেড
যেমন গিলম্যান রিঅ্যাকশনের নাম শুনেছো? গিলম্যান রিঅ্যাকশন R2 CuLi, যেমন Me2 CuLi, এগুলো হলো অর্গানোকিউপ্রেট। যখন এই ধরনের রিএজেন্টের সঙ্গে অ্যালাইলিক অ্যাসিটেট অর অ্যালাইলিক হ্যালাইড রিঅ্যাকশন করে, তখন সেই ক্ষেত্রে দেখা গেছে যে নিউক্লিওফাইলটা কি করে, নিউক্লিওফাইল এখানে কি Me2Cu ইজ এ নিউক্লিওফাইল, তাহলে এ তখন অ্যান্টি কোঅর্ডিনেশন করে তার রেসপেক্টে, এই যে অ্যাসিটেট ইজ দ্য লিভিং গ্রুপ, হ্যালাইড ইজ দ্য লিভিং গ্রুপ। কিন্তু যখন অ্যালাইলিক কার্বামেট থাকে বা অ্যালাইলিক ট্রাইক্লোরোঅ্যাসিটামাইড থাকে, এই ধরনের যদি সাবস্ট্রেট থাকে, সেই ক্ষেত্রে অর্গানোকিউপ্রেট কি করে, সিন কোঅর্ডিনেশনে ইনভলভ হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা জাস্ট মনে রাখো যে SN2 প্রাইমের ক্ষেত্রে ডিপেন্ডিং অন দ্য position of the relative position of the leaving group and the incoming nucleophile, there are two ways possible, একটা হলো অ্যান্টি কোঅর্ডিনেশন আর একটা হলো সিন কোঅর্ডিনেশন। যখন নিউক্লিওফাইল এবং লিভিং গ্রুপ একে অপরের অপোজিটে থাকে, মানে নিউক্লিওফাইল যে দিক দিয়ে অ্যাপ্রোচ করছে, লিভিং গ্রুপ অন্য দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো অ্যান্টি কোঅর্ডিনেশন। আর যদি যে ফেসে লিভিং গ্রুপ আছে এবং সেই ফেসে যদি নিউক্লিওফাইল অ্যাটাক করে, তাহলে সেটা হবে সিন কোঅর্ডিনেশন। ঠিক আছে, এক্সাম্পল অফ SN2 প্রাইম রিঅ্যাকশন, এটা এনথিওরি বইতেও আছে। ঠিক আছে, একবার এনথিওরি বইয়ে পড়তে পারো। যে সাবস্ট্রেটটা নেওয়া হয়েছে সেই সাবস্ট্রেটটা হলো 3-chloro 3-methyl but 1-in 3-chloro, তাহলে দেখো 1 2 3, এটা যদি মেন চেন ধরি তাহলে 3-chloro 3-methyl, তিন পজিশনে কি আছে, আর একটা মিথাইল গ্রুপ আছে, বিউট মানে চারটা কার্বন সিস্টেম, 1-in এক নম্বর পজিশনে ইন গ্রুপ আছে। তাহলে এরকম যখন সাবস্ট্রেট নিচ্ছ তুমি, এরকম সাবস্ট্রেটে কি হচ্ছে দেখো, আলফা পজিশন কোনটা, এটা হলো আলফা পজিশন, এটা হলো বিটা পজিশন, এটা হলো গামা পজিশন। তাহলে কি বলেছিলাম, এরকম যদি সাবস্ট্রেট থাকে যে আলফা পজিশন ইজ হাইলি স্টেরিক্যালি ক্রাউডেড, মানে এখানে দুটো মিথাইল গ্রুপ থাকার জন্য কি হচ্ছে, এই আলফা পজিশনটা হাইলি ক্রাউডেড, কারণ একটা সিএল গ্রুপটা কি, ক্লোরিন গ্রুপটা কি একটা বাল্কি গ্রুপ, আর দুটো মিথাইল গ্রুপ আছে। তাহলে এখানে নরমাল SN2 অ্যাটাক পসিবল না। তখন কি হবে, যে নিউক্লিওফাইল, এই ক্ষেত্রে নিউক্লিওফাইলটা কি সোডিয়াম থায়োফেনক্সাইড, মানে NaSPH, তাহলে নিউক্লিওফাইলটা কি PHS মাইনাস। নিউক্লিওফাইলটা কি করবে, এই পজিশনে এটা করবে গামা পজিশন, যেটা স্টেরিক্যালি লেস হিন্ডেড, দেন কি হবে, এই ডবল বন্ড এখানে শিফট করবে আর ক্লোরিন বেরিয়ে যাবে। তাহলে আমার প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট তৈরি হবে তাহলে 1 2 3 4, এই কার্বন, এই কার্বনে কি আছে SP, বুঝতে পারলাম? সেটা বুঝতে পারলে কেন ফেভার করছে, কারণ কি আলফা পজিশনটা হাইলি স্টেরিক্যালি হিন্ডার পজিশন, সেই জন্য সোডিয়াম থায়োফেনক্সাইডের গামা পজিশনে অ্যাটাক হচ্ছে এবং আমার এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে গামা গামা ডাই মিথাইল অ্যালাইল ইনাইল সালফাইড। ঠিক আছে, তাহলে কিভাবে হচ্ছে, এটা আলফা, এটা বিটা, এটা গামা, তাহলে গামা গামা ডাই মিথাইল অ্যালাইল ইনাইল সালফাইড। ঠিক আছে, এই প্রোডাক্টটা হচ্ছে। কে বুঝতে পারোনি এই পাঁচটা, মনে তো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট যে রিঅ্যাকশনে আমরা যাব সেটা হলো ইন্টারনাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, এর দুটো পার্ট আছে, SN
এনটা ক্যাপিটাল হবে, SNI and SNI প্রাইম। তাহলে কোন ধরনের সাবস্ট্রেটের ক্ষেত্রে আমাদের SNI and SNI প্রাইম রিঅ্যাকশনটা হয়? এই রিঅ্যাকশনটা জেনারেলি মানে বাইরে থেকে কোনো নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে না। এই ক্ষেত্রে কি হয়, সাবস্ট্রেট একটা ইন্টারমিডিয়েট যেটা তৈরি হচ্ছে, সেই ইন্টারমিডিয়েটের মধ্যেই একটা নিউক্লিওফাইল থাকে। সেই নিউক্লিওফাইল ইন্টারনালি যদি সাবস্ট্রেটকে অ্যাটাক করে, তখন আমরা ইন্টারনাল নিউক্লিওফাইল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেখতে পাবো। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমাদের দু রকম মেকানিজম হয়। একটা হলো SNI সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইন্টারনাল, তাহলে এটা লাইক SN1, এটা ইউনিমলিকুলার সাবস্টিটিউশন where a fragment of the departing living group attacks the reaction center from the same phase from which the group dissociates, resulting in complete retention of stereochemical configuration. ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এই সাবস্টিটিউশনে যেটা মেইন ইম্পর্টেন্ট ব্যাপার হলো সেটা হলো রিটেনশন অফ কনফিগারেশন। তাহলে যদি তুমি আর দিয়ে শুরু করো, তাহলে এই ক্ষেত্রে তুমি আর প্রোডাক্টই পাবে। ঠিক আছে? কিন্তু তাহলে এর ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা কোথায়? অন্যান্য সাবস্টিটিউশনের সঙ্গে SN1 এর ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? রেসিমাইজেশন। SN2 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছিলাম? ওয়ালডেন ইনভার্সন। এই ক্ষেত্রে কি হবে? রিটেনশন অফ কনফিগারেশন। ঠিক আছে? আরেকটা হলো SNI প্রাইম রিঅ্যাকশন। তাহলে এর নাম কি? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইন্টারনাল উইথ অ্যালাইলিক রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে? তাহলে যদি এই ক্ষেত্রে ইন্টারনাল সাবস্টিটিউশন হয়, বাট the substrate will be allylic in nature, তাহলে SN1 prime, SN2 prime, SNI prime তিনটের ক্ষেত্রেই আমার সাবস্ট্রেট কি হবে? অ্যালাইলিক সাবস্ট্রেট। ঠিক আছে? তাহলে SNI প্রাইমটা কি? A variant of operating on allylic substrate where internal nucleophilic attack occurs at the gamma position of the allylic center via a cyclic transition state. তাহলে তার সঙ্গে সঙ্গে কি হয়? ডবল বন্ডের মাইগ্রেশন হয়, আর যেহেতু সেম ফেসে হচ্ছে সেই জন্য এটাকে বলে স্টিরিও স্পেসিফিক সিন ডেলিভারি। ঠিক আছে? SNI এর ক্ষেত্রেও ইন্টারনাল হচ্ছে সাবস্টিটিউশন, SNI প্রাইমের ক্ষেত্রেও ইন্টারনাল হচ্ছে, শুধুমাত্র সাবস্ট্রেটটা আলাদা। এর ক্ষেত্রে স্যাচুরেটেড সাবস্ট্রেট, আর এই ক্ষেত্রে আনস্যাচুরেটেড বা অ্যালাইলিক সাবস্ট্রেট। ঠিক আছে? আচ্ছা, আমরা এক্সাম্পল পড়লে এটা আমরা ভালো করে বুঝতে পারি। ঠিক আছে? এটাও এন থিওরিতে আছে, খুব ভালো। রিঅ্যাকশনটা কি? রিঅ্যাকশনটা হলো সাবস্ট্রেট কিরকম সাবস্ট্রেট? SNI এর S1 ফিনাইল ইথানল, মানে এখানে ধরে নাও ফিনাইল, এখানে OH, হাইড্রোজেন, ইথাইল। তাহলে এই স্টিরিওকেমিস্ট্রি কি হবে বলো? মোনালিসা বলো। 1 নম্বর প্রায়োরিটি কে পাবে? আর ওইটা OH, 2 নম্বর ফিনাইল, তারপর হাইড্রোজেন, 4 নম্বর হাইড্রোজেন। হাইড্রোজেন কোথায় আছে? ড্যাশে আছে। তাহলে 1 2 3 বিলো দ্য প্লেন, আর এটা হবে S। বোঝা গেছে? একে যখন SOCl2 দিয়ে ট্রিট করছো, SOCl2,
থায়োনিল ক্লোরাইড। তখন কি প্রোডাক্ট পাচ্ছ তুমি? তখন যে প্রোডাক্টটা পাচ্ছ সেটা হলো Cl PH মিথাইল। তাহলে এবারে তুমি ইয়ে করো 1 2 3, তাহলে আবার 1 2 2 2 3, মানে আমি এস থেকে শুরু করেছি এবং এসে ফিরে আসছি, মানে কি হচ্ছে রিটেনশন অফ কনফিগারেশন। তাহলে যদি এটা SN2 পাথ হতো তাহলে আমরা কি পেতাম বলো আনসি? যদি এটা SN2 পাথের রিঅ্যাকশনটা হতো তাহলে আমরা কি প্রোডাক্ট পেতাম? স্যার ওটা ইনভার্সিং হতো তো। হ্যাঁ, তাহলে এস থেকে আমরা কি পেতাম? আর পেতাম, আর আর পেতাম। আর যদি আমার SN1 পাথে হতো নাজমি কি পেতাম আমি? নাজমি যদি এই কম্পাউন্ডটা থেকে যে প্রোডাক্টটা যদি তৈরি হতো থ্রু SN1 পাথওয়ে তাহলে আমরা কি কি প্রোডাক্ট পেতাম? বলো। তোমার কথা কেটে যাচ্ছে। আচ্ছা সেরেস, ধরে নাও এইখান থেকে যে সাবস্ট্রেট থেকে আমার SN1 পাতে রিঅ্যাকশনটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি কি কি প্রোডাক্ট পেতাম? সেরেস, শুভদীপ, হ্যাঁ স্যার। যদি SN1 পাতে হতো তাহলে রিঅ্যাকশনে আমি কি প্রোডাক্ট পেতাম? স্যার ফিনাইলের ওখান থেকে 3 ডিগ্রি যে কার্বোক্যাটায়ন তৈরি হতো দিয়ে ওখানে স্যার যোগ হতো ওই ওই প্রোডাক্টের কনফিগারেশন কি হতো? বলো। আচ্ছা আমি বলে দিই, যদি SN2 হতো, যদি SN2 পাথে রিঅ্যাকশনটা হতো তাহলে এস থেকে শুরু করেছিলাম আমি পেতাম আর প্রোডাক্ট। যদি SN1 হতো তাহলে আমি পেতাম আর প্লাস এস, মানে রেসিমাইজড প্রোডাক্ট পেতাম। আর SNI হলে কি হচ্ছে আমার এস থেকে শুরু করেছিলাম এস পাচ্ছি, তাহলে নিশ্চয়ই এর মেকানিজম SN1 এন্ড SN2 থেকে আলাদা, তাই না? তাহলে এর মেকানিজমটা কি, কিভাবে এই রিঅ্যাকশনটা হচ্ছে? এই রিঅ্যাকশনটা মাল্টিপল স্টেপে হয়। তাহলে স্টেপগুলো কি কি আমরা পড়ি। প্রথম স্টেপ হলো ফরমেশন অফ ক্লোরোসালফাইড এস্টার ইন্টারমিডিয়েট। কিভাবে হয়? ধরে নাও কার্বন ইনাইল গ্রুপ এখানে আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে মিথাইল আছে, এখানে OH আছে। তাহলে কি দিয়ে রিঅ্যাকশন করছি আমি? SOCl2 দিয়ে। SOCl2 স্ট্রাকচারটা কি রকম? Cl Cl। তাহলে ফার্স্ট স্টেপে কি হচ্ছে? ফার্স্ট স্টেপে অক্সিজেন অ্যাটাক করছে সালফার সেন্টারে, ক্লোরিন বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা এস ছিল, কার্বন সেন্টারে কোনো রিঅ্যাকশন হচ্ছে না, তাহলে আমার
কনফিগারেশনে কিছু চেঞ্জ হচ্ছে না। কি তৈরি হচ্ছে আমার? ফিনাইল হাইড্রোজেন মিথাইল ও SO3L। দিস ইজ দ্য ক্লোরোসালফাইড এস্টার। এখনো কি কনফিগারেশন কি? এস। এরপরে কি হবে? এই যে এই যে ক্লোরোসালফাইড এস্টারটা আছে এটা ব্রেক করবে, ঠিক আছে? এই বন্ডটা ব্রেক করে যাবে। ব্রেক করে কি তৈরি করবে? তাহলে দেখো, আর আবার আমি স্ট্রাকচারটা লিখি। এখানে ফিনাইল, এখানে হাইড্রোজেন, এখানে মিথাইল ও SCl ডবল বন্ড। তাহলে এই বন্ডটা প্রথমে ব্রেক করবে। ব্রেক করে কি করে? ব্রেক করে দুটো কম্পাউন্ড আলাদা আলাদা হয়ে যায় না। দুটো কম্পাউন্ড একটা ইন্টিমেট আয়ন পেয়ার, লাইক SN1 রিঅ্যাকশন যেমন দেখিয়েছিলাম, একটা ইন্টিমেট আয়ন পেয়ার তৈরি করে। মানে একটা কার্বোক্যাটায়ন আছে, ফিনাইল হাইড্রোজেন মিথাইল, তাহলে এটা একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। আর তার খুব ক্লোজ পজিশনে এটা থাকছে। তাহলে এই ক্যাটায়ন এন্ড অ্যানায়ন এরা খুব ক্লোজ পজিশনে আছে। তাহলে কি হবে? এই এই ক্লোরিনটা কি হচ্ছে? এই ক্লোরিনটা ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করতে পারছে না, কারণ ডিসটেন্সটা অনেকটা বেশি। ক্লোরিন এই ফ্রন্ট সাইড অ্যাটাকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই ফ্রন্ট সাইড অ্যাটাকে যায়, তাহলে কি হবে? ফ্রন্ট সাইড অ্যাটাক গেলে আমার কি প্রোডাক্ট তৈরি হবে? এখানে আমি দেখাচ্ছি আরেকবার করে। CH মিথাইল হাইড্রোজেন ক্যাটায়ন, সালফারের উপর অক্সিজেন আছে, এখানে ডবল বন্ড, এখানে ক্লোরিন। তাহলে ক্লোরিন ফ্রন্ট সাইড দিয়ে এটাকে যাচ্ছে, এখানে O মাইনাসটা এখানে আসছে, ক্লোরিনটা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ইন্টিমেট পেয়ার থেকে এখান থেকে কি বেরোচ্ছে? কি কম্পাউন্ড পাচ্ছি আমি? PH হাইড্রোজেন মিথাইল Cl, তাই তো? তাহলে আবার 1 2 আর মিথাইল 3, 1 2 2 2 3। বুঝতে পারলাম? আর এখান থেকে কি বেরিয়ে যাচ্ছে? SO2 গ্যাস। মেকানিজমটা বুঝতে পারলে? মেকানিজমটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মোনালিসা? হ্যাঁ স্যার। আচ্ছা, কে মেকানিজমটা বুঝতে পারোনি? আনন্দ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই মেকানিজমটা মাল্টিপল স্টেপে হয়। ফার্স্ট স্টেপ হলো ক্লোরোসালফাইড এস্টার ফর্মেশন। নেক্সট হলো এই সালফাইড এস্টারটা থার্মালি ডিসোসিয়েট করে একটা ইন্টিমেট আয়ন পেয়ার তৈরি করে। এবার ইন্টিমেট আয়ন পেয়ার তৈরি হওয়ার ফলে কি হচ্ছে? ক্লোরিনটা ব্যাক সাইড এটাকে যেতে পারছে না, ফ্রন্ট সাইড অ্যাটাক করে, তার জন্য আমার রিটেনশন অফ কনফিগারেশন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইবার হলো যে এই রিঅ্যাকশনটাই যখন আমি ইন প্রেজেন্স অফ পিরিডিন করছি, তখন দেখছি আমার ইনভার্সন অফ কনফিগারেশন হয়ে যাচ্ছে। মানে সেম রিঅ্যাকশন করছি, ধরে নাও ইন প্রেজেন্স অফ, ধরে নাও এই কম্পাউন্ডটা রিঅ্যাকশন করছি SOCl2 দিয়ে, সেম রিঅ্যাকশন প্লাস কি আছে? পিরিডিন। তখন যে কম্পাউন্ডটা আমি পাচ্ছি, সেটা হলো Cl মিথাইল
হাইড্রোজেন ফিনাইল। 1 থেকে 2 থেকে 3 মানে আর মানে কি হচ্ছে ইনভার্টেড প্রোডাক্ট পাচ্ছি। তাহলে ইনভার্টেড প্রোডাক্ট যদি পাই আমি, তাহলে কোন মেকানিজম ফলো হচ্ছে মোনালিসা? SN2। SN2। তাহলে আমার কি হচ্ছে ইন প্রেজেন্স অফ পিরিডিন আমার মেকানিজমটা SNI থেকে কনভার্ট হয়ে যাচ্ছে SN2 তে। তাহলে হোয়াট ইজ দ্য রোল অফ পিরিডিন? ঠিক আছে, হোয়াট ইজ দ্য রোল অফ পিরিডিন এটা আমরা পড়ি। পিরিডিন যখন থাকছে তখন কি হচ্ছে, পিরিডিন এই ক্লোরোসালফাইডকে অ্যাটাক করে। ঠিক আছে, কি বলতো, পিরিডিন রিঅ্যাক্টস উইথ দ্য ক্লোরোসালফাইড ইন্টারমিডিয়েট টু ফর্ম অ্যালকিল পিরিডিনিয়াম সালফাইড ইন্টারমিডিয়েট, অ্যালকিল পিরিডিনিয়াম সালফাইড ইন্টারমিডিয়েট অ্যালংসাইড পিরিডিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে রিঅ্যাকশনটা কি হচ্ছে, যখন পিরিডিন থাকছে তখন পিরিডিন কি করছে, এই এক মিনিট দাঁড়াও। এক মিনিট। ঠিক আছে, আমি কন্টিনিউ করি। তাহলে ইন প্রেজেন্স অফ পিরিডিন কি হচ্ছে দেখো। তাহলে আমার ফার্স্ট স্টেপটা হচ্ছে অ্যালকাইল ক্লোরোসালফাইড ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে প্রথম ক্ষেত্রে, অ্যাজ লাইক এটার মতো। তাহলে ফার্স্ট স্টেপটা দুই ক্ষেত্রেই সেম, মানে এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে। দেন কি হচ্ছে, তাহলে এই কম্পাউন্ড আমি লিখি, ধরুন এস থেকে শুরু করেছি আমি, এস পিএইচ হাইড্রোজেন, এখানে মিথাইল আছে, ও এস ডবল বন্ড ও সিএল। এর সঙ্গে যে বাই প্রোডাক্টটা তৈরি হয়েছিল, কি বাই প্রোডাক্ট তৈরি হয়েছিল মোনালিসা? যদি এদের রিঅ্যাকশনে, এই যে রিঅ্যাকশন এখানে বাই প্রোডাক্ট কি তৈরি হবে বলো? SO2টা। না না, এই রিঅ্যাকশনে ফার্স্ট স্টেপে যখন এই OH টা অ্যাটাক করছে SOCl2 কে, তখন একটা আমি ক্লোরোসালফাইড এস্টার পাচ্ছি, আর বাই প্রোডাক্ট কি তৈরি হবে বলো? OH একটা ওটা আছে, তাহলে কি বেরোচ্ছে এখান থেকে? HCl, তাই না? HCl বাই প্রোডাক্ট বেরোচ্ছে। তাহলে আমার কি আছে সিস্টেমের মধ্যে, তখন সিস্টেমের মধ্যে আছে এটা প্লাস HCl, তাই না? এরপরে কি হচ্ছে, যখন মিডিয়ামের মধ্যে পিরিডিন থাকছে তখন দুটো রিঅ্যাকশন হচ্ছে। একটা রিঅ্যাকশন কি হচ্ছে, পিরিডিন আর HCl রিঅ্যাকশন করে কি তৈরি করছে, পিরিডিন একটা লুইস বেস তোমরা জানো, তাহলে লুইস বেস এই প্রোটনটাকে নিচ্ছে, ক্লোরিনটা বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, পিরিডিনিয়াম ক্লোরাইড, মানে একটা সল্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, একটা
সল্ট তৈরি হচ্ছে। আর কি হচ্ছে, এটা একটা সল্ট তৈরি হচ্ছে। আর পিরিডিন কি করছে, পিরিডিন আরেকটা মানে এই পিরিডিন না, আরেকটা পিরিডিন মলিকিউল মনে করো, এ কি করছে, সালফারে অ্যাটাক করে আবার একটা ক্লোরিন বার করছে। তাহলে আমার দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে। দেখো, ইন প্রেজেন্স অফ পিরিডিন তাহলে আমার দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে। একটা প্রোডাক্ট হলো পিএইচ হাইড্রোজেন মিথাইল ও সালফার এটা একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে যদি পিরিডিন সালফার সেন্টার অ্যাটাক করে। আর একটা কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, আর একটা হলো তাই না। তাহলে এই দুটো প্রোডাক্ট, একটা পিরিডিনিয়াম সালফাইড ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে আর একটা পিরিডিনিয়াম ক্লোরাইড। এতটা পার বুঝতে পেরেছো? মনে রেখে বুঝতে পেরেছো এই দুটো কম্পাউন্ড কিভাবে তৈরি হলো? হ্যাঁ স্যার। তাহলে এই দুটো কম্পাউন্ড কি, এই দুটো কম্পাউন্ড হলো সল্ট। সল্ট, ঠিক আছে। সল্ট মানে কি, এরা খুব ভালো আয়োনাইজ হবে। তাহলে আয়োনাইজ যদি হয়ে যায় তাহলে কি হবে, সিস্টেমের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ক্লোরাইড ঘুরে বেড়াবে, তাই না। যেমন NaCl, NaCl এ সোডিয়াম আর ক্লোরিন কি একসঙ্গে থাকে? সোডিয়াম আলাদাভাবে সলভেটেড থাকে, ক্লোরিন আলাদাভাবে ফ্রি আয়ন হিসেবে থাকে না। তাহলে সিস্টেমের মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরাইড আয়ন বেড়ে গেল। তাহলে ক্লোরাইড ইজ এ নিউক্লিওফাইল নাও। তাহলে ক্লোরাইড কি করবে, ক্লোরাইড এ কার্বন সেন্টারকে এখন পসিবল হবে এর ক্ষেত্রে ব্যাক সাইডে অ্যাটাক করা, তাই না। ক্লোরিন এখন যদি ব্যাক সাইডে অ্যাটাক করে তাহলে আমার কি হবে, যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্ট হয়ে যাবে ইনভার্টেড প্রোডাক্ট। বুঝতে পারলাম? বুঝতে পারলো সবাই কেন ইন প্রেজেন্স অফ পিরিডিন আমার SN2 প্রোডাক্ট হচ্ছে, SN2 রিঅ্যাকশন হচ্ছে? কারণ কি, আগের ক্ষেত্রে যেহেতু ইন্টিমেট আয়ন পেয়ার তৈরি হয়েছিল সেই ক্ষেত্রে যে ক্লোরিনটা কার্বোক্যাটায়নের একটা ফেজকে ও মানে ফেস করছিল, মানে একটা সাইডকে ফেস করছিল, অপর দিক সাইডে যেতে পারছিল না, কারণ ইন্টিমেট আয়ন পেয়ারের মুভমেন্ট রেস্ট্রিক্টেড। কিন্তু যে মুহূর্তে তুমি পিরিডিন অ্যাড করছো সিস্টেমে, পিরিডিন কি করছে, ক্লোরাইড আয়নকে ফ্রি করে দিচ্ছে। তাহলে প্রচুর পরিমাণে ক্লোরাইড আয়ন সিস্টেমের মধ্যে নাও ঘুরে বেড়াচ্ছে। তাহলে তারা ফ্রি টু রিঅ্যাক্ট from the rear side, মানে back side of the carbon, leading to the formation of SN2 substituted product. বোঝা গেছে? বুঝতে পেরেছো মোনালিসা? হ্যাঁ স্যার। আনসি বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। শুভদীপ? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। তাহলে ইন প্রেজেন্স অফ পিরিডিন কি করে আমার SNI থেকে SN2 তে কনভার্ট হচ্ছে এটা বোঝা গেল, ঠিক আছে। তাহলে এখানে কোয়েশ্চেন কিরকম পড়তে পারে, কোয়েশ্চেন এরকম পড়তে পারে যে S1 phenyl ethanol gives বা produce S1 phenyl ethyl chloride when treated with thionyl chloride alone, but it gives a R1 phenyl ethyl chloride in presence of pyridine. Explain the reaction outcome. ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বলতে হবে যে স্যার প্রথম স্টেপে প্রথম রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার রিঅ্যাকশনটা প্রসিড করছে SNI পাথওয়ে দিয়ে, এন্ড সেকেন্ড কেসে
ইন প্রেজেন্স অফ পিরিডিন আমার রিঅ্যাকশনটা SN2 পাথওয়েতে চলে যাচ্ছে। ঠিক আছে, দেন তোমরা মেকানিজমটা করে দেখাবে। বোঝা গেছে? হ্যাঁ, এটা সলভেন্টটা দিতে হবে তো তো Cl2 এর সাথে। হ্যাঁ, সলভেন্ট। হ্যাঁ, ইথারটা দিতে হবে না, মানে যে কোনো একটা সলভেন্ট দিতে হবে তো। হ্যাঁ, যে কোনো সলভেন্ট, এগুলো এই তিনটে সলভেন্ট যে কোনো সলভেন্ট তুমি দিতে পারো। ঠিক আছে, যে কোনো সলভেন্ট তুমি দিতে পারো। শুধুমাত্র চেঞ্জ করছো কি এক ক্ষেত্রে পিরিডিন দিচ্ছ না, আরেক ক্ষেত্রে পিরিডিন দিচ্ছ। ঠিক আছে, বোঝা গেছে? মানে তুমি এটাই বলছিলে তো? হ্যাঁ স্যার। নেক্সট যে রিঅ্যাকশন আমরা পড়বো সেটা হলো SNI প্রাইম মেকানিজম। তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আমার সাবস্ট্রেটে কিরকম হতে হবে? অ্যালাইলিক সাবস্ট্রেট হবে। কিরকম সাবস্ট্রেট? অ্যালাইলিক অ্যালকোহল। ঠিক আছে, যদি অ্যালাইলিক অ্যালকোহলকে যদি আমি থায়োনিল ক্লোরাইড দিয়ে রিঅ্যাকশন করাই সেই আন্ডার নন বেসিক কন্ডিশন, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, আমার ওই ইন্টারনাল সাবস্টিটিউশন হচ্ছে উইথ মাইগ্রেশন অফ ডবল বন্ড। ঠিক আছে, এই প্রসেসটা কে বলা হচ্ছে ইন্টারনাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন উইথ অ্যালাইলিক রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তাহলে মেকানিজমটা কি, মেকানিজমটা কিভাবে? প্রথমে অ্যালাইলিক ক্লোরোসালফাইড এস্টার তৈরি হয় যেরকম হয়েছিল, দেন এটা ডিকম্পোজ করে এবং একটা কি করে 6 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট হয়। ঠিক আছে, তাহলে ধরে নাও একটা আমি সাবস্ট্রেট নিচ্ছি, ফর এক্সাম্পল CH3 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, CH2 OH। এটা আমি একটা সাবস্ট্রেট নিলাম, এর সঙ্গে আমি SOCl2 রিঅ্যাকশন করব। তাহলে প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা ফরমেশন অফ ক্লোরোসালফাইড এস্টার। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো দেখো, এটাকে লেখার স্টাইলটা এইভাবে দেখো। এই CH2 টাকে আমি এখানে দিলাম, CH2 সঙ্গে কি লেগে আছে? CH2 সঙ্গে লেগে আছে অক্সিজেন। এবার যে ক্লোরোসালফাইড এস্টার হয় তাহলে এখানে সালফার, এখানে ডবল বন্ড O, এখানে Cl। CH2 সঙ্গে কি লেগে আছে? PH, ডবল বন্ড PH, আর তার সঙ্গে কি আছে লেগে? CH। তাহলে এরপরে যখন ক্লোরোসালফাইড এস্টারটা ভাঙে তাহলে এইখানে ভাঙছে, তাই তো? তাহলে ভেঙে কি তৈরি করছে? এই বন্ডটা ভাঙলে কি হচ্ছে? এটা হচ্ছে এরকম। আর এই ক্লোরিনটা কি হচ্ছে? ক্লোরিন তখন এখানে অ্যাটাক করছে, তাহলে এই বন্ডটা ভেঙে এখানে যাচ্ছে, এই বন্ডটা এখানে যাচ্ছে, এই বন্ডটা। তাহলে আমার একটা কি তৈরি হচ্ছে? একটা 6, এখানে একটা সাইক্লিক ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে। কিরকম ট্রানজিশন স্টেটটা দেখতে হবে? CH2 অক্সিজেন, এই ডবল বন্ডটা এখানে কি হবে? তাহলে এখানে সিঙ্গেল বন্ড ছিল, তারপরে ডবল বন্ড তৈরি হচ্ছে, তারপরে এই ডবল বন্ড ইনটেক্ট আছে, ক্লোরিনের এই বন্ডটা ভাঙছে, এই বন্ডটা তৈরি হচ্ছে CH এর সঙ্গে, এই CH টা ইনটেক্ট আছে। আগে ডবল বন্ড ছিল, এই ডবল বন্ড এবার পার্সিয়াল ডবল বন্ড হচ্ছে, তাহলে এটা CH। আগে সিঙ্গেল বন্ড ছিল, এখানটা বুঝতে পারলাম? এটা হলো সাইক্লিক। বুঝতে পারলে? তাহলে কি হচ্ছে, যে ফেসে ছিল সেই ফেসেই অ্যাটাকটা হচ্ছে, মানে মেকানিজমটা সিন টাইপ অ্যাডিশন হচ্ছে, সেম ফেস অ্যাটাক হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি সেখান থেকে কি প্রোডাক্ট পাচ্ছি? এখান থেকে আমি প্রোডাক্টটা কি পাচ্ছি? CH3
CHCl সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড বুঝতে পারলাম? মনে হচ্ছে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যদি অ্যালাইলিক অ্যালকোহল সাবস্ট্রেট হয় এবং সেটা যদি থায়োনিল ক্লোরাইড দিয়ে রিঅ্যাকশন হয়, তাহলে ফার্স্ট স্টেপে কি হয়, আমার একটা ক্লোরোসালফাইড এস্টার তৈরি হয় এবং ক্লোরোসালফাইড এস্টারটা যখন ব্রেক করে তখন একটা সাইক্লিক ট্রানজিশন স্টেটের মাধ্যমে ক্লোরিন সেম ফেজে অ্যাটাক করে উইথ মাইগ্রেশন অফ দ্য ডবল বন্ড, অ্যালাইলিক ডবল বন্ড। তার ফলে আমার যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা হলো 3-chloro-1-butene। এই মেকানিজমটা হলো ইন্টারনাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন উইথ অ্যালাইলিক রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে আমরা আজকে কি কি পড়লাম? SN1 প্রাইম, SN2 প্রাইম, SNI প্রাইম আর SNI। ঠিক আছে, আজকে আমরা 4টা রিঅ্যাকশন পড়লাম। পরের দিন আমরা যে রিঅ্যাকশন দিয়ে শুরু করব সেটা হলো SNNGP, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক উইথ নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন। ঠিক আছে, আজকে যেটা পড়ালাম তাতে কারো কিছু প্রবলেম আছে? বুঝতে পারোনি কোনো জায়গাটা? মোনালিসা পুরোটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার মানসী? একটা আমি বলো। স্যার ওই বলো। যেটা SNI হচ্ছে, ওই যেটা পিরিডিন ছাড়া ওখানে ওই HCl-টা থাকবে তো? ওখানে ওখানে ওই HCl-টা থাকবে তো, না মানে গ্যাস হিসেবে বেরিয়ে যাবে? ওখানে HCl-টা গ্যাস হিসেবে বেরিয়ে যাবে। আর HCl যদি থাকেও, HCl-টা একটা কোভ্যালেন্ট মলিকুল, তাই না? তাহলে HCl যদি কোভ্যালেন্ট মলিকুল হয় তাহলে HCl-টা ব্রেক করছে না তোমার, কারণ তোমার সিস্টেমটা কি ডাইইথাইল ইথার তো, তাই না? ডাইইথাইল ইথার বা 1,4-ডাইহেক্সেন বা টলুইন, মানে নন পোলার সলভেন্ট বা লো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সলভেন্ট ইউজ করছো, তাহলে সেই ক্ষেত্রে HCl এর ডিসোসিয়েশন হবে না, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমার ফ্রি ক্লোরিন পাবো না আমি। যদি ওয়াটার হতো তাহলে HCl-টা ব্রেক করে কি তৈরি করতে, H+Cl-। কিন্তু রিঅ্যাকশনের কন্ডিশনটা কি, আইদার নন পোলার সলভেন্ট অর লো ডাইইলেকট্রিক কন্টেনিং সলভেন্ট আমরা ইউজ করব, যেমন ডাইইথাইল ইথার, 1,4-ডাইহেক্সেন অর টলুইন। মানে সলভেন্টটা খুব ইম্পর্টেন্ট এখানে, সলভেন্টের চয়েসটা। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে HCl বেরোচ্ছে, কিন্তু যেহেতু সলভেন্ট আমার নন কোডেন্টিং সলভেন্ট, সেই ক্ষেত্রে HCl এর ডিসোসিয়েশনটা হয় না, সেই ক্ষেত্রে আমার ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে না, সেই জন্য আমার রিঅ্যাকশনটা থ্রু SNI পাথওয়েতে যাচ্ছে। কিন্তু যখন আমার পিরিডিন থাকছে তখন কি হচ্ছে, এটা সল্ট তৈরি করছে। এই সল্টটা কি হচ্ছে, ফর এক্সাম্পল যদি আমার ডাইইথাইল ইথার থাকে তখন এই সল্টটা কম্পেয়ার টু HCl বেশি ভালো ডিসোসিয়েট করছে। তার ফলে আমার প্রচুর পরিমাণে আনকোঅর্ডিনেটেড ক্লোরাইড আয়ন সিস্টেমের মধ্যে জেনারেটেড হচ্ছে, যেটা ব্যাক সাইডে মানে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করতে পারছে, ফলে আমার SN2 প্রোডাক্ট হচ্ছে। এটা ঠিক তো আছে? স্যার তাহলে ফ্রন্ট সাইডেও অ্যাটাক করতে পারবে, মানে বেশি আছে ক্লোরাইড আয়ন? হ্যাঁ, ফ্রন্ট সাইডে অ্যাটাক করতে পারে, কিন্তু ব্যাপারটা দেখো, এই যে তুমি যদি স্পেস ফিলিং মডেল দেখো, এই জায়গাটা কি আছে, হিন্ডার্ড পজিশনে আছে, তাই না? এখানে একটা বড় বাল্কি গ্রুপ আছে, এখানে একটা ফিনাইল গ্রুপ আছে, এখানে মিথাইল গ্রুপ আছে, কিন্তু এই দিকটা চিন্তা করো, এই দিকটা হাইড্রোজেন আছে একটা, তাহলে এই সাইডে অ্যাটাকটা বেশি ভালো হবে, এটা একটা জিনিস। আর 2 নাম্বার কি, প্রথম দিনে আমরা যখন SN2 পড়িয়েছিলাম তোমাদের, তখন কি বলেছিলাম, এই যে CX বন্ডটা ক্রিপ করছে, তাহলে এটা একটা বন্ডিং অরবিটাল, তার অপোজিটে কি আছে, অ্যান্টি বন্ডিং অরবিটাল, তাহলে অ্যান্টি বন্ডিং অরবিটাল দিয়ে অ্যাটাকটা কি হবে, বেশি ভালো হবে, যাতে এই বন্ডটা ভেঙে যাবে। তাহলে 180 ডিগ্রি অপোজিটে অ্যাটাকটা সবসময় SN2 তে ফেভারেবল হয়, মনে আছে তোমার? হ্যাঁ স্যার। একটা হলো বাল্কি, ফ্রন্ট সাইডে অ্যাটাকটাতে কি হচ্ছে, বাল্কি মানে স্টেরিক ক্রাউডিং দেখতে পাচ্ছে, কিন্তু ব্যাক সাইড অ্যাটাকে যেহেতু হাইড্রোজেন আছে স্টেরিক ক্রাউডিংটা কম। আরেকটা কি, যদি 180 ডিগ্রি রেয়ারে অ্যাটাক করে, মানে ব্যাক সাইডে অ্যাটাক করে, তাহলে আমার কি হচ্ছে, ওই
কোমল উমর যে মিক্সিংটা বা ওভারল্যাপটা ভালো হচ্ছে। বুঝা গেছে? আর কিছু ডাউট আছে মোনালিসা? না স্যার। মানসী, পুরোটা বুঝতে পেরেছো আজকে? SN1, SN2, মানে SN1 প্রাইম, SN2 প্রাইম, SNI প্রাইম আর SNI? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নাজমি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা। সেরেশ? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা। শুভদীপ? হ্যাঁ স্যার। আচ্ছা। তাহলে সবাই যদি বুঝতে পেরেছে, আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তোমরা আবার আমার ক্লাস হয়ে যাওয়ার পরে একবার নিজেরা খাতা খুলে ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে? স্টেপস গুলো প্র্যাকটিস করো। কারণ অনেক সময় মনে হয় যে খুব বিজি, কিন্তু পরীক্ষার হলে স্টেপস গুলো অনেক সময় ভুলে যায়। ঠিক আছে? তাহলে তোমরা একবার খাতাতে প্র্যাকটিস করো। আর আর কি করবে, এন তেওয়ারির বইয়ে এগুলো ছাড়াও আরো অনেক এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পল গুলো করো। ঠিক আছে? SN1, SN2 এর অনেক এক্সাম্পল আছে। ঠিক আছে? তাহলে এখানেই স্টপ করছি। পরের দিন আমরা SNNGP পড়ব। ঠিক আছে? তাহলে হ্যাভ এ নাইস ইভিনিং। তোমরা, আচ্ছা মোনালিসা, হ্যাঁ স্যার। তোমার শরীর কেমন আছে আজকে? শরীর একটু খারাপ হয়েছে আমার। বললো আমাকে, ইয়েরা বললো, তোমার বন্ধুরা বললো যে জলে ভিজে তোমার। ঠান্ডা লেগে গেছে, দিয়ে জ্বর জ্বর চলে এসছে। তাহলে কালকের প্রোগ্রামে কি করছো? তুমি আসছো না নাকি? না, দেখি যদি কমে, মানে ঠিক হয়ে যায়, ওষুধ খেয়ে তাহলে যাবো। না গেলে তো ওরা আবার বকবে, ওই জন্য দেখতে হবে। স্যার কাল প্রোগ্রামটাতে আপনি আসছেন? না না, আমি আসছি না। কালকের প্রোগ্রামের মধ্যে ডিপার্টমেন্টে কেউই আসছে না। ঠিক আছে? আপনারা স্যার মানে কলেজেই যাবেন না? না না, কলেজ তো যাবো, কিন্তু তোমাদের প্রোগ্রামে থাকতে পারবো না। ও, ওই HOD স্যার থাকবেন না বলে? কি করবো, ওটা তো মানে ওনাকে রেখে তো আমরা যেতে পারি না, তাই না? সেটাই ভালো। ঠিক আছে, তোমরা প্রোগ্রাম ভালো করে করো। হ্যাঁ, আর এটা তোমাদের কাছে একটা মানে একটা এক্সাম্পল সেট হলো যে এরকম মানে কথা আমাদের এইচওডির সঙ্গে একটু সাবধানে কথা বলবো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে স্টপ করি। এবার নেক্সট ক্লাস আমাদের আজকে কি বার? আজকে বুধবার, শনিবার হবে। হ্যাঁ, সেদিন আমরা SNNGP পড়বো। SNNGP পড়ার পরে আমাদের ওই কয়েকটা আছে, ফেজ ট্রান্সফার ক্যাটালিস্ট আর ক্রাউন ইথার, এটা পড়লে পরেই রিঅ্যাকশন মেকানিজম শেষ হয়ে যাবে। দেন আমাদের এলিমিনেশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন মেকানিজম শেষ হয়ে যাবে। দেন আমাদের এলিমিনেশন পড়লে সিলেবাস মোটামুটি শেষ। ঠিক আছে? স্যার বলছি সামনে রবিবার আমার একটা কিছু এক্সাম আছে কলকাতাতে, তা আমি হয়তো শনিবারের দিন ওখানে চলে যেতে পারি। হয়তো আমি ওই পাঁচটা করতে পারবো। শনিবারে ক্লাসটা করতে পারবেন নাকি? হ্যাঁ স্যার, ওই সকাল মর্নিং শিফটে এক্সামটা আছে তো 7টায়, 8টা থেকে। স্যার ওইখানে একটা বন্ধুর কাছে গিয়ে থাকবো, আগের দিন রাতে যেতে হবে এবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না থাকতে পারলে বাকিরা থাকতে পারবে তো? বাকিদের প্রবলেম আছে? না না স্যার, আমাদের প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সেরেস, আমি যদি শনিবার পড়াই তাহলে একটু নোটস গুলো নিয়ে নিও, আর আজকে সাগরিক একটু নোটস গুলো দিয়ে দিও। ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হ্যাভ এ নাইস ইভিনিং। হ্যাঁ, বাই।